আসসালামু আলাইকুম। আফসারুন নাহার এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিপ্লোমা প্রথম পর্বের ছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের একটি নতুন ক্লাস বা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা পড়ব ব্যাকরণ, বাংলা ব্যাকরণের বাংলা ভাষারীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বাংলা ভাষারীতি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু আগে চলে যাই। বাংলা ভাষাটা কিভাবে আসলো? এই বাংলা ভাষাটা আসছে, বাংলা ভাষাটাকে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে। প্রথমে হচ্ছে প্রাচীন যুগ, যেটি 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়েছে। আর এই যুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপাল থেকে চর্যাপদটি আবিষ্কার করেন। এটি হচ্ছে প্রাচীন একটি সান্ধ্য কবিতার একটি বই। তারপরে আমরা পাই মধ্যযুগ। মধ্যযুগে আমরা দেখি 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটা, সেটাকে বলা হচ্ছে মধ্যযুগ। এই যুগের যে সাহিত্য আছে, বাংলা সাহিত্য, সে সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এছাড়াও আছে কৃত্তিবাসের রামায়ণ, তারপরে আছে আলাওলের পদ্মাবতী ইত্যাদি। তারপরে আমরা যাই আধুনিক যুগে। আধুনিক যুগ হচ্ছে বাংলা ভাষার শেষ স্তর, যেটি 1800 থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত প্রবহমান। এই যুগেই বাংলা ভাষার গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয়। বাংলা ভাষাটি সমৃদ্ধি লাভ করে। এদের মধ্যে যে এখানকার যে সাহিত্যিক আছে, সাহিত্যিকদের মধ্যে প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ শুরু করে এ পর্যন্ত বর্তমান সময় আমরা শেষ পর্যন্ত হুমায়ুন আহমেদকে পাই, এবং এখনও নতুন নতুন অনেক লেখক আমরা দেখতে পাই। তো এই হচ্ছে বাংলা ভাষার যুগ সম্পর্কে আমি তোমাদেরকে বললাম। এখন আমরা দেখি বাংলা ভাষা রীতি। বাংলা ভাষাটি কীরকম, কী ধরনের, কয়টি ভাগে বিভক্ত, সে সম্পর্কে আমরা দেখব। বাংলা ভাষা রীতির মধ্যে বিভিন্নতা ও বৈচিত্র্যতা দেখা যায়। এর মধ্যে আমরা প্রথমেই দেখি যে আমরা জানি মনের ভাব প্রকাশ করার মূল মাধ্যমই হলো ভাষা। আর পৃথিবীর প্রত্যেক ভাষার মতো বাংলা ভাষারও দুটি রূপ আছে। একটি হচ্ছে কথ্য বা বলার ভাষা, অপরটি হচ্ছে লেখ্য বা বলবার ভাষা, মানে লিখিত ভাষা। বাংলা ভাষায় এই দুটি রূপেরও রয়েছে স্বাতন্ত্র্য এবং বৈচিত্র্য। এই সকল স্বাতন্ত্র্য বৈচিত্র্য বাংলা ভাষাকে করেছে সমৃদ্ধ। এখন আমরা দেখি বাংলা ভাষার যে ভাগটা আছে, সে ভাগটা প্রথমে আমরা দেখি কথ্য বা মৌখিক ভাষা, আর পরবর্তীতে আছে লেখ্য বা লৈখিক ভাষা বা লিখিত ভাষা। এই কথ্য বা মৌখিক ভাষাটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আঞ্চলিক বা উপভাষা, আর একটি হচ্ছে সার্বজনীন ভাষা। আর লেখ্য বা লিখিত ভাষা বা লৈখিক ভাষার মধ্যে আছে একটি সাধু ভাষা, অপরটি চলিত ভাষা। তো তোমরা ছাত্রীরা সবাই জানো, এর আগে তোমরা পড়েছো সাধু ভাষা কোনটা, চলিত ভাষা কোনটা। সাধু ভাষাটা হচ্ছে আগের যুগের যে বইয়ের মধ্যে লেখা হতো, যে সাহিত্যে, সাধু ভাষাটা মূলত সাহিত্যেই সীমাবদ্ধ। বাংলা ভাষার গদ্য পদ্যের মধ্যে আমরা বা প্রবন্ধের মধ্যে সাধু ভাষাটা দেখি, যেটা লিখিত ভাষা, এটা এখন আর মানুষ ব্যবহার করে না। তারপরে হচ্ছে চলিত ভাষা, যেটা এখন চলতি ভাষা, যেটা এখন আমরা সাহিত্যেও দেখতে পাই, এবং আমাদের যে মুখের যে শুদ্ধ উচ্চারণের ভাষাটা আছে, সেটাই হচ্ছে চলিত ভাষা। আর এখানে যে দেখো আঞ্চলিক বা উপভাষা আছে। আমরা জানি বাংলাদেশে 64টা জেলা আছে, প্রত্যেকটি জেলারই আঞ্চলিকতা আছে। এক একটা অঞ্চলের ভাষা এক এক রকম, সেটাকে উপভাষা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে সার্বজনীন ভাষা। এখন দেখো বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোর বৈশিষ্ট্য অনুসারে এই আঞ্চলিক ভাষাটাকেও আবার 4টি উপভাষা বা শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয়েছে। একটা হচ্ছে উত্তরবঙ্গীয়। উত্তরবঙ্গীয়টা হচ্ছে দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা ইত্যাদি অঞ্চলের ভাষা। 2 নম্বরে আছে রাজবংশীয়। রাজবংশীয়টা হচ্ছে রংপুর এলাকার যে ভাষা। 3 নম্বরে আমরা দেখি পূর্ববঙ্গীয়। পূর্ববঙ্গীয়র মধ্যে আছে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, যশোর, খুলনা, সিলেট ইত্যাদি। পূর্ববঙ্গীয় ভাষাটার ব্যবহারটাই হচ্ছে ব্যাপক। তারপর আমরা দেখি দক্ষিণবঙ্গীয়, সেটা হচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর এই সাইডের
ভাষা, বরিশাল এই দিকের ভাষাটাও দক্ষিণবঙ্গের দিকেও চলে যায়। আর এক্ষেত্রে দেখা যায় আর সার্বজনীন ভাষাটি হলো সর্বজন স্বীকৃত ভাষা, অর্থাৎ যে ভাষাটি দেশের প্রায় সব এলাকার লোকজনই বুঝতে পারে, যেটি হলো চলিত ভাষারই অশুদ্ধ প্রয়োগ। আমরা যেটা সচরাচর যেটা সব জায়গায় গেলে যে ভাষাটা এখন ব্যবহার করছি সেটাই হচ্ছে সার্বজনীন ভাষা, মানে সর্ব লোকের ভাষা, সর্বজন যেটা বুঝতে পারে সেই ভাষাটা। এর প্রধান কারণ হলো ভাষা প্রবাহমান নদীর মতোই গতিশীল, তাই মানুষের আচার আচরণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষা প্রবাহেরও পরিবর্তন ঘটে। প্রতি 100 বছর পর পর এই ভাষার নতুন রূপও প্রকাশিত হয়, অর্থাৎ হচ্ছে এখন আমরা যে ভাষাটি ব্যবহার করছি আজ থেকে 100 বছর পরে কিন্তু ঠিক আমরা এই ভাষাতেই কথা বলবো না, ভাষার মধ্যে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে, যুগের সাথে সাথে পড়ালেখার সাথে সাথে মানুষের আচার আচরণের সাথে সাথে এই ভাষারও কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার আজ থেকে 100 বছর আগে কিন্তু এই ভাষাটা আমরা ব্যবহার করিনি, তখন ভাষাটা আবার ছিল একটু অন্যরকম। এভাবে 100 বছর পর পর কিন্তু ভাষা পরিবর্তিত হচ্ছে, আর এভাবেই কালে কালে ভাষা পরিশীলিত হয়ে নব নব রূপ ধারণ করছে। তাহলে ছাত্রীরা আমরা দেখছি, আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে একটু বুঝিয়ে দিলাম। এটি তোমাদের যে মূল বই আছে, বইয়ের মধ্যে আরো ব্যাপকভাবে দেয়া আছে, তোমরা পুরো ব্যাপকভাবে পড়লেই বুঝতে পারবে। আমি জাস্ট একটু শর্ট করে তোমাদেরকে মূল কথাগুলো একটু বুঝিয়ে দিলাম। এখানে তোমাদের যে আমি তোমাদেরকে যে বলেছিলাম আঞ্চলিক এবং উপভাষার কথা, এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখবা আঞ্চলিক ভাষাটা কি, সেটি রাজশাহী অঞ্চলে মানুষ কিভাবে কথা বলে সেটার একটা উদাহরণ দিয়ে দিয়েছে। ঢাকার অঞ্চলে, সিলেট, নোয়াখালী এইসব অঞ্চলে একই কথা কিভাবে মুখে মুখে পরিবর্তিত হয়ে অন্যরকমভাবে প্রকাশিত হচ্ছে সেটা বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। যেমন ঢাকাতে আছে একটা যে চলিত ভাষায় একটা কথা আছে, একজন লোকের 2টি ছেলে ছিল। এই কথাটি ঢাকাতে বলছে একজন মানুষের 2টা পোলা আসিল, বগুড়াতে বলছে একজনের 2 বেটা ছিল শৈল আসিল, ময়মনসিংহে বলছে, আবার রংপুরে আলাদাভাবে বলছে, তারপরে তোমার সিলেটে বলছে এক মানুষের 2 পা আসিল। এরকমভাবে দেখবা যে অনেক উদাহরণ বইয়ের মধ্যে দেয়া আছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি এখানে বই থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা ভাষাটা কিভাবে এসেছে। ছাত্রীরা তোমরা বইয়ের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানে এই যে খ্রিস্টপূর্ব 3500 থেকে খ্রিস্টপূর্ব 2500 পর্যন্ত কিভাবে ভাষাটি আসছে। এখানে মূল ভাষাটি হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষা, সেখান থেকে 2টা ভাগ করে, একটা হচ্ছে কেন্তুম, একটা হচ্ছে শতম। কেন্তুমটা মৃত, এটার কোনো শাখা প্রশাখা কিছু নাই। শতম থেকেই ভাঙতে ভাঙতে দেখো আর্য এসেছে, আর্য থেকে প্রাচীন ভারতীয়, তারপরে সংস্কৃত, এটা হচ্ছে মৃত ভাষা, এখান থেকে আসছে প্রাকৃত, তারপরে প্রাচীন ষোড়শিনী, এভাবে গৌড় প্রাকৃত, তারপরে গৌড় অপভ্রংশ, তারপরে হচ্ছে বঙ্গ কামরূপী, এ থেকে আসছে বাংলা ভাষা। বাংলা ভাষাটাকে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে 3টা ভাগ করেছে, একটা প্রাচীন, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। এখানে আবার একটু অন্ধকার যুগ দিয়ে দিয়েছে 1193 সাল থেকে 1375 সাল। তো তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটাকে অন্ধকার যুগ হিসেবে কেন আখ্যা দেওয়া হয়েছে। এখানে অন্ধকার যুগ বলতে এটাই বোঝানো হয়েছে যে এই যুগে কোনো সাহিত্য রচিত হয়নি, বা বাংলা যে ভাষাবিদরা আছে, ভাষা বৈজ্ঞানিকরা আছে, তারা এই সময়টাতে কোনো বাংলা সাহিত্য কোনো কিছুই পায়নি, গদ্য বলো পদ্য বলো কোনো কিছুই তারা তখন পায়নি। তার কারণ তখনকার সময়টা একটা অরাজকতার সময় ছিল। তখন এখানে পৌত্তলিকরা, তুর্কিরা, বিভিন্ন লোকজন এসে এই দেশে আক্রমণ করার ফলে ভালো ভালো যে শিক্ষিত লোকজন ছিল তারা এ দেশ ছেড়ে চলে যায়, যার ফলে এখানে তখনকার কোনো সাহিত্য আমরা এখন পর্যন্ত পাইনি। সেই জন্য সাহিত্যের দিক থেকে এই যুগটাকে অন্ধকার যুগ বলে আখ্যা দেওয়া হয়েছে। তো এই চারটা যদি তোমরা ভালো করে দেখো পড়ো তাহলে বুঝতে পারবে। আর ছাত্রীরা, আমি যদি তোমাদের যখন সরাসরি ক্লাস করাবো তখন এই সম্পর্কে তোমাদেরকে আরো ভালোভাবে আমি বুঝিয়ে দিব। তো এই হলো বইয়ের কথা। তো তোমরা বইটা ভালো করে পড়বে, এবং আমি যে ভিডিওটা এতক্ষণ তৈরি করলাম সেটাও খুব ভালো করে দেখবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা লিখে আমাকে মেসেজ করে জানাতে পারো, বা আমাকে ফোন করে জানাতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ছাত্রীরা, তোমরা ভিডিওটি ভালো করে দেখবে, এবং এই অধ্যায়টা বাংলা ভাষারীতির বা বাংলা ভাষার যে যুগ বিভাগ আছে এটা খুব ভালো করে পড়বে। এটি খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় তোমাদের জন্য।
তোমরা এটা ভালো করে পড়বে এবং তোমরা সবাই আমি আশা করব যে সবাই এটি মুখস্থ করবে এবং এটা থেকে অনেক কিছু জানার চেষ্টা করবে। তো ছাত্রীরা আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।